আমরা উড়োখই নামে একটা আলোচনার সিরিজ করছিলাম। আমাদের মূল উদ্দেশ্যটা ছিল যে উর্দু কবিদের একটা ধারাবাহিক, পরবর্তীকালে ধারাবাহিক হয়, এখন আমরা এগুলোকে ধারাবাহিকভাবে করছি না। বিভিন্ন কাল পর্বের কবিদেরকে আমরা এক একজন করে নির্বাচিত করে তাদেরকে নিয়ে তার কবিতা, তার সময়, তার সমাজ, এগুলোকে নিয়ে আলোচনা করছি। আমার ইচ্ছে পরবর্তীকালে এরকম 20 বা 25 জন কবির কবিতা, তার সময়, তার কাল, তার সাহিত্যের প্রেক্ষাপট সবগুলোকে পরবর্তীকালে যাতে দাঁড় করালে একসঙ্গে ধারাবাহিকভাবে, যাতে উর্দু কবিদের মাধ্যমেই উর্দু কবিতার এবং সাহিত্যে, বিশেষ করে কাব্য সাহিত্যের একটা ইতিহাস আমরা যারা বাংলাভাষীরা আছি তাদের সামনে উঠে আসে রূপরেখা হিসেবে। সেই ধারাবাহিকতার জায়গা থেকে আমরা কয়েকজন কবিকে নিয়ে ইতোমধ্যে আলোচনা করেছি। জিগার মুরাদাবাদী, জটক মনে পড়ছে সীমা আকবরাবাদী, তাদেরকে নিয়ে আলোচনা করেছি। সেই পাঠেরই অংশ হিসেবে আমরা আজকে আলোচনা করছি মির্জা মোহাম্মদ রফি সওদাকে। তার জন্ম 1713 সালে। তিনি দিল্লির লোক। বাবা ছিলেন একজন আফগান বণিক। বণিকদেরকে, মানে বণিকগিরিকে বলে সওদাগরি। আমরা বাংলাতেও সওদার কথা বলি। ফলে এই সওদার জায়গা থেকে সওদাগরি মানে হচ্ছে বণিকপনা, বণিকের কাজ করা। মোহাম্মদ মির্জা রফি তার কবি নাম রেখেছিলেন সওদা। মনে করা হতো যে বোধহয় তার পিতার পেশার স্মরণ করেই বোধহয় তিনি, অনেকে বলেন যে তার কবি নাম তাখাল্লুস তিনি রেখেছেন সওদা। ব্যাপারটা মোটেও তা নয়। মোহাম্মদ হুসেন আজাদ, যিনি প্রথম উর্দু সাহিত্যের কালাক্রমিক পর্যালোচনামূলক ইতিহাস লেখেন আবে হায়াত নামে, মানে অমৃতর জল, অমৃত বাড়ি। সে আবে হায়াত গ্রন্থের মধ্যে তিনি মির্জা রফি সওদাকে নিয়ে যে অধ্যায় এখানে লিখেছেন, সে অধ্যায়ে বলছেন যে কবিরা, বিশেষ করে এশিয়ার কবিরা, বরাবরই প্রেমে উন্মত্ত হয়ে থাকে। এই উন্মত্ততা প্রেমিকের গর্ব। এই উন্মত্ততাকে ফার্সিতে, উর্দুতে বলে সওদা, সওদাই। এই যে প্রেমিকের উন্মত্ততা, যা কিনা প্রেমিকের গর্ব, জগৎকে তুচ্ছ করার যে প্রবণতা, যে পাগলামো প্রেমিকের সবচাইতে বড়, এবং সেই কারণেই কবিরও সবচাইতে বড় অবলম্বন, সেই কথাটি মাথায় রেখেই মির্জা রফি তার কবি নাম নিয়েছিলেন সওদা। সওদা জন্মেছিলেন দিল্লিতে। আজকে দিল্লিতে যে জায়গাটাকে বলা হয় কাবুলি দরওয়াজা, সেই কাবুলি দরওয়াজার কাছেই সওদার জন্ম হয়েছিল। এবং সওদা জন্ম নিয়েছেন, আগেই বলেছি, তার বাবা ছিলেন একজন ব্যবসায়ী, আফগানিস্তানের বাসিন্দা, এবং তিনি আফগানিস্তান থেকে ব্যবসার লক্ষ্যেই দিল্লিতে তার আসা হয়। কাবুলি দরওয়াজার কাছেই তার বাসস্থান ছিল। তিনি বিয়ে করেন গোলকুন্ডার একজন বড় কবি, যার নাম ছিল নিয়ামত খান আলী। নিয়ামত খান আলীর কন্যাকে সওদার বাবা বিয়ে করেন। নিয়ামত খান আলী নিজে ছিলেন একজন বড় কবি। যখন 1687 সালে আওরঙ্গজেব যখন গোলকুন্ডা দখল করেন, দখল করার পর সে গোলকুন্ডা ধ্বংসসাৎ হয়ে যাওয়ার এক মর্মান্তিক কাহিনী কাব্যে লিখেছিলেন নিয়ামত খান আলী। ফলে পারিবারিকভাবে কাব্যের সঙ্গে একটা সংযোগ মির্জা রফি সওদার ছিল। বাবার
পৈতৃক সূত্রে তিনি মোটামুটি সচ্ছল একজন মানুষ ছিলেন দিল্লির অভিজাতদের মধ্যে। তার বাসও ছিল কাবুলি দরওয়াজার কাছে, এবং সে কারণে তার ছোটকাল থেকেই কবিতা, জ্ঞান চর্চার অন্যান্য শাখা, সঙ্গীত, এই সবগুলোর সঙ্গে তার একটা সংযোগ গড়ে ওঠে। দিল্লির কাবুলি দরওয়াজা, যাকে দিল্লির খড়ি বাউলি বলে যে জায়গাটা আছে, যেটা আজকে দিল্লির নয়া বাজার, যে দিল্লিতে গেছে, সেই নয়া বাজারের কাছেই আজকের দিল্লির কাবুলি দরওয়াজা। ওই সময় এই খড়ি বাউলি দিল্লির অভিজাতদের স্থান ছিল। সেই অভিজাতদের স্থানের কাছে থাকার কারণে তার বেড়ে ওঠা, যাকে তরবিয়ত বলে, শিক্ষা দীক্ষা, সবগুলোর সঙ্গেই একটা মোটামুটি সুবিধাজনক জায়গাতে মির্জা রফি সওদা বেড়ে ওঠে। এবং মির্জা রফি সওদা পরবর্তীকালে যার দিল্লির কিল্লায় মুয়াল্লা, সর্বোচ্চ দরবার, অর্থাৎ লাল কিল্লা যাকে বলে, এই লাল কিল্লাতে যেতে হলে কাবুলি দরওয়াজা থেকে পথে পড়তো যে জায়গা, সেটার নাম ছিল চাউরি বাজার। চাউরি বাজার, যাকে উর্দুতে বলা হয় বাজারে হাসিনা, যেখানে সৌন্দর্যের বিকিকিনি হয়। উর্দু সাহিত্যে যেটা বড় একটা অংশ তাওয়ায়েফদের প্রেমে মগ্ন, সেই তাওয়ায়েফদের, বিখ্যাত তাওয়ায়েফদের বাসস্থান, বড় বড় বাংলো ছিল এই চাউরি বাজারে। এই খড়ি বাউলি থেকে কিল্লায় মুয়াল্লা অর্থাৎ লাল কিল্লায় যেতে হলে বরাবরই সওদাকে পার হয়ে যেতে হতো এই চাউরি বাজার, বাজারে হাসিনা। এই বাজারে হাসিনাতে একজন কবি রসিখ আজিমাবাদী, যার জন্ম হয়েছে 1748 সনে। আজিমাবাদ মানে বুঝতে পাচ্ছেন তিনি পাটনার লোক, বিহারের পাটনার লোক। এই পাটনারই কেতাবি নাম হচ্ছে আজিমাবাদ। এই যাকে বলে চাউরি বাজার, এই চাউরি বাজারে এসে বাজারে হাসিনা তাওয়ায়েফদের সৌন্দর্যের, সঙ্গীতের, সাহিত্যের রমরমায় মুগ্ধ হয়ে রসিখ আজিমাবাদী একটা ছোট্ট শের বলেছিলেন। উনি বলেছিলেন যে চৌরি কাফ হ্যাঁ ইয়া খুল দে বারি হ্যাঁ রাসিখ। চৌরি মানে চৌরি বাজার, কাফ হ্যাঁ ইয়া খুল দে বারি হ্যাঁ রাসিখ, জম ঘটে হুरों के पड़ियों के पड़े रहते हैं। এই চৌরি বাজার হে রাসিখ, কি কাফ পাহাড় নাকি মাটির বুকে স্বর্গ? এখানে সবসময় হুরদের, পরীদের চারদিকেই কি সুন্দর কোলাহল পড়ে আছে দেখো। সওদা এই চৌরি বাজার পার হয়ে বরাবর যেতেন কিল্লায়ে মুয়াল্লায়। তার অনেক পরে গালিবের কালে, যখন গালিবের প্রতিদ্বন্দ্বী রাজগুরু কবি জক এই কাবুলি গেটের কাছেই থাকতেন, তিনিও বরাবর এই জায়গা পার হয়ে যাবার সময় প্রতিবার সওদার কথা স্মরণ করতেন, যে কত বড় কবি এই পথ দিয়ে একদিন চলে গেছেন, যে পথ দিয়ে জক নিজে রাজ দরবারে যাওয়া আসা করতেন। এখন এই জক যে সওদাকে এত বড় কবি বলছেন, সেই সওদা কবিতা লেখা শুরু করেন বেশ ছোট কাল থেকে। তার কালে মোগল সাম্রাজ্যের অস্ত গমনের কাল। সওদার জন্ম 1713-তে। 1719 সনেই মুঘলদের মধ্যে যিনি মোটামুটি শান্তিতে রাজত্ব করে গেছেন শেষ সম্রাটদের মধ্যে, ফররুখসিয়ার, তিনি 1719 সনে গত হন। তারপর থেকে মুঘল সাম্রাজ্য আর কখনো স্থিরতার, প্রশান্তির চেহারা দেখতে পায়নি। ফররুখসিয়ারের মৃত্যুর 3 মাসের পর পরপর 2 জন সম্রাট সিংহাসনে আরোহণ করেন, এবং 3 মাসের মধ্যেই 2 জন সম্রাট সিংহাসনচ্যুত হন, গত হন। তারপরে যিনি এই সিংহাসনে আরোহণ করেন, তিনি ফররুখসিয়ারের একজন চাচাতো ভাই, তার নাম নাসিরুদ্দিন মোহাম্মদ শাহ। নাসিরুদ্দিন মোহাম্মদ শাহ তার
পূর্বযুগের রেখে যাওয়া বিশাল এই সাম্রাজ্যের যে জটিলতা, সে জটিলতার মধ্যে তিনি পড়তে মোটে আগ্রহী ছিলেন না। তিনি গান লিখেছেন, কবিতা লিখেছেন, নিজে রীতিমতো গান্ডা বেঁধে উস্তাদের কাছে ধ্রুপদ শিখেছেন, উস্তাদ রেখে তিনি নিজে কত্থক শিখেছেন। তিনি তার রাজ দরবারের মধ্যে নিয়মিত গানের আসরের আয়োজন করতেন। হাতির লড়াই, বুলবুলির লড়াই, শিকার করা, এমনকি জ্ঞানে বিজ্ঞানে পণ্ডিতদেরকে মাসোহারা দেয়া, এই সবগুলো কাজে তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে আনন্দের সঙ্গে করেছেন। রাজ্য চালানো ছাড়া বাকি সবগুলো কাজ তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে করে গেছেন। এবং তার এই গান, তার নাচ, তার কবিতা, এই রঙিন জীবনযাপনের কারণে তার নামই হয়ে গেল রঙ্গিলা বাদশাহ। এবং তিনি ইতিহাসে পরিচিত মুহাম্মদ শাহ রঙ্গিলা নামে। তার জীবন আচরণ, তার বিচিত্র বর্ণ, আগ্রহ, এই সবকিছুর কারণে তার নামই হয়ে গেল মুহাম্মদ শাহ রঙ্গিলা। এই সম্রাট রঙিন জীবন যাপন করছেন, কিন্তু একই সঙ্গে মোগল সাম্রাজ্যের চারদিকে তখন শুধুমাত্র পতনের ধ্বনি, সব কিছু ধসে পড়ে, থিংস ফল অ্যাপার্ট। এর মধ্যে আপন মনে এই রঙিন জীবন কাটিয়ে যাচ্ছেন মোহাম্মদ শাহ রঙ্গিলা। এবং সবচেয়ে কৌতূহল উদ্দীপক বিষয়, ভেঙে যাওয়ার কালে যখন আইন, অর্থনীতি, আভ্যন্তরীণ শাসন ব্যবস্থা পুরোটাই ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, ঠিক তখন উর্দু সাহিত্যের চূড়ান্ত বিকাশ ঘটছে ভারতবর্ষের উত্তর প্রান্তে। মীর তকি মীর, মির্জা রফি সওদা, খাজা মীর দর্দ, উর্দু সাহিত্যের এই তিন স্তম্ভ, এই তিন রুকন উর্দু সাহিত্যকে চূড়ান্ত চূড়ায় পৌঁছে দেওয়ার প্রস্তুতি সম্পন্ন করছেন এই ভেঙে যাওয়া স্তিমিত গৌরব মোগল সাম্রাজ্যের মাঝখানে বসে। এই তিনজনকে বলা হয় উর্দু সাহিত্যের প্রথম স্তম্ভ। মীর তকি মীর, যিনি অত্যন্ত উন্নাসিক কবি বলে পরিচিত, তাকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে, মীর সাহেব, আপনি বর্তমান সময়ে কাদেরকে কবি বলে মনে করেন? মীর তকি মীর বললেন যে, এক তো मैं ये নাচিজ। তিন কবির মধ্যে বলছেন যে, কবির মধ্যে কে আছে? এক, এই অধম আমি, আর একজন আছেন মির্জা রফি সওদা, আর খাজা মীর দর্দ অর্ধেক কবি। একজন বললেন, কি ব্যাপার, আপনি তাহলে মীর সৌদ সাহেবকে কি কবি বলে মানেন না? মীর তকি মীর বললেন, লো, মীর সৌজ ভি শায়ের হ্যাঁ। মানে বলেন কি, মীর সৌজও কবি নাকি? তখন যিনি প্রশ্নকর্তা তিনি বললেন, আর যাই হোক তিনি নবাবের ওস্তাদ। তখন মীর তকি মীর বললেন, ঠিক হ্যাঁ, ऐसा है तो পৌনে তিন হি সহি। ঠিক আছে, কি আর করা, যদি এমনই হয়ে থাকে তাহলে কি আর বলবো। বলতে হয় যে এখন ভারতে পৌনে তিনজন কবি আছেন। অর্থাৎ তিনি মীর সোজকে শিকি কবি বলে মানতেন। এই উন্নাসিক কবি মীর তকি মীর, যিনি কাকে খাতির জামা পাত্তা দিতেন না, সেই মীর তকি মীর বলতেন যে মির্জা রফি সওদা একজন পূর্ণাঙ্গ কবি, সম্পূর্ণ কবি। এই মির্জা রফি সওদা তিনি বেড়ে উঠেছিলেন এমন এক কালে যখন সাম্রাজ্য ভেঙে পড়ছে, যখন চারদিকে শুধুমাত্র পতনের শব্দ, যখন দিল্লিতে মির্জা রফি সওদা যখন কোনো মুশায়রায় যেতেন, তখন এমনই আইন কানুন, চোর লুটেরাদের দৌরাত্ম ছিল যে রীতিমতো কোমরে তলোয়ার গুঁজে দুই পাশে দুইজন সশস্ত্র সঙ্গীকে নিয়ে, পাহারাদারকে নিয়ে তিনি সেই মুশায়রায় কবিতা পাঠ করতে যেতেন। সম্রাট রঙ্গিলা শিল্প, সাহিত্য, জ্ঞান, নৃত্য, কাব্যকে প্রচুর পরিমাণে উৎসাহিত করে গেছেন। যদি সঠিক সময়ে তিনি জন্মাতেন, তাহলে
মির্জা রফি সওদার কালের এই মুহাম্মদ শাহ রঙ্গিলা সম্রাটকে হয়তো আমরা ইটালির ভেনিসের মেদিচিদের মতো একজন জ্ঞান বিজ্ঞানের প্রণোদনাকারী হিসেবে চিহ্নিত করতে পারতাম, কিন্তু কালখানি ভুল হয়ে গিয়েছিল। হলো কালের ভুল, পূবে হাওয়ার হাতে দিলেন দক্ষিণ হাওয়ার ফুল। মুহাম্মদ শাহ রঙ্গিলা সেই ফুল হয়ে গিয়েছিলেন। তিনি ছিলেন দক্ষিণ হাওয়ার ফুল, এসে পড়েছিলেন পূবে হাওয়ার হাতে। তার কালেই তিনি কাব্বালিকে পুনরায় উৎসাহিত করেছিলেন, সঙ্গীতকে নিষিদ্ধ করেছিলেন আওরঙ্গজেব। তিনি সঙ্গীতকে পুনর্বাসিত করেছিলেন দরবারে, নৃত্য এবং শিল্পকলাকে তিনি পুনর্বাসিত করেছিলেন। অমুসলিমদের উপর যে জিজিয়া কর চাপানো হয়েছিল, মুহাম্মদ শাহ রঙ্গিলা সেই জিজিয়া কর প্রত্যাহার করে তার সাম্রাজ্যের সমস্ত নাগরিককে সমান অধিকার আছে বলে স্বীকৃতি দিয়েছিলেন। কিন্তু সেই যে ভুল সময়ে জন্মে যাওয়া 1737 থেকে 1757 বারবার দিল্লি সাম্রাজ্য, দিল্লি নগর লুট হয়েছে। মারাঠারা একদিক দিয়ে লুট করেছে, নাদির শাহ পারস্য থেকে এসে বারবার লুট করেছেন, আহমেদ শাহ আবদালি এসে বারবার লুট করছেন এই দিল্লিকে। এই চাঁদনি চৌকের কাছে, দিল্লিতে চাঁদনি চৌকে যারা গেছেন, সেখানে একটা মসজিদ আছে। সেই মসজিদটার গম্বুজ খালি ছিল সোনালি রঙে, একে বলা হতো সুনেহেরি মসজিদ, সোনালি মসজিদ। এই সুনেহেরি মসজিদে দিল্লি আক্রমণ করে সম্পূর্ণ ধূলিসাৎ করে দেওয়ার আগে 1739 সালে এসে দাঁড়ালেন সুনেহেরি মসজিদের গম্বুজের কাছে আহমেদ শাহ আবদালি। উনি তলোয়ার হাতে নিয়ে উঠে দাঁড়ালেন, ঘোষণা দেবেন যে ফররুখ সিয়ারকে, রঙ্গিলা বাদশাহকে যেন তিনি আত্মসমর্পণ করেন। ঠিক সেই সময় সুনের মসজিদের কোন এক কোণ থেকে কয়েকটা ঢিল এসে পড়ল আহমেদ শাহ নাদির শাহর গায়ে। কোন এক জায়গা থেকে, অজ্ঞাত কোন এক জায়গা থেকে গুলির আওয়াজ শোনা গেল। নাদির শাহের একজন সৈনিক নিহত হলেন। এই অপমান নাদির শাহ সহ্য করতে প্রস্তুত ছিলেন না। তিনি তলোয়ার খুলে ঘোষণা দিলেন, দিল্লির যে জায়গাতে তার সৈনিকদের দিকে একটা মাত্র ঢিল ছোড়ার পর্যন্ত ঘটনা হবে, সেই জায়গার যেন শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ একজন মানুষও জীবন্ত না থাকে। তলোয়ার খুলে তিনি নির্দেশনা দিলেন, এই জায়গা থেকে কাতলে আম, গণহত্যা শুরু। আক্ষরিক অর্থে লক্ষ লক্ষ নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ এক সপ্তাহ ব্যাপী নিহত হলেন। তাদের লাশ পচে গলে সমস্ত পয় প্রণালী, জল পানের যে ব্যবস্থা ছিল বিষিয়ে তুলল। শ্মশান হয়ে যাওয়া দিল্লিতে মানুষ জলবাহিত রোগে যারা বেঁচে ছিল তারা মরা শুরু। আরেক অতিমারি, আরেক মহামারী, আজকের করোনার মতোই দিল্লিকে ধূলিসাৎ ভূসাৎ করে দিল এই মহামারী। একদিকে মানুষের হাত, পরবর্তীকালে মহামারীর হাত। বাধ্য হলেন মুহাম্মদ শাহ রঙ্গিলা আত্মসমর্পণ করতে। তিনি তার পূর্বজদের জমিয়ে যাওয়া সমস্ত ধন রত্ন তুলে দিলেন আক্রমণকারীর হাতে, এবং সেই নাদির শাহ সমস্ত জমা ধনরত্ন কয়েক শত গরুর গাড়িতে করে, কয়েক শত, প্রায় 1000 গরুর গাড়িতে করে শুধুমাত্র ধন রত্ন, মণিমুক্ত এবং সেই সঙ্গে বিখ্যাত মোগলদের তখতে তাউস, ময়ূর সিংহাসন এবং আরেকটি বিখ্যাত হীরক কোহে নূর নিয়ে ইরানে ফিরে গেলেন। তারা চলে যাওয়ার পরেই মারাঠাদের আক্রমণ।
মারাঠারা চলে যাওয়ার কয়েক বছর পরই আবার আহমেদ শাহ আবদালির আক্রমণ। পুরো দিল্লি শূন্য, হৃত গৌরব। এই দিল্লির মধ্যেই, এমন পরিস্থিতির মধ্যেই, এমন বাতাবরণের মধ্যেই উর্দু সাহিত্যের শ্রেষ্ঠতম ফুলগুলো ফুটে উঠেছিল। আর সেই শ্রেষ্ঠতম ফোটা ফুলগুলোর মধ্যে অন্যতম ছিলেন, যাকে মীর তাকে মীর পর্যন্ত সম্পূর্ণ কবি বলে মেনে নিয়েছিলেন, সেই মুহাম্মদ রফি সওদা। সওদা প্রথমত ফার্সিতে লিখতেন। ওনার একজন গুরু ছিলেন, গুরু স্থানীয় খানে আরজু, সিরাজউদ্দিন আরজু ওনার নাম। কবি মীর তাকি মীরের মামা ছিলেন, বৈমাত্রীয় মামা। এই খান আরজু ছিলেন এক অদ্ভুত চরিত্র। তিনি উইলিয়াম মুরের ভাষার জায়গা থেকে, যাকে মানে তুলনামূলক ভাষাতত্ত্ব বলা হয়, যার জন্ম হয়েছিল এই এশিয়াটিক সোসাইটির সঙ্গে সঙ্গে মুর সাহেবের হাতে, তিনি প্রথম মনে করা হয় যে সেই ইংরেজ সাহেবই বলেছেন যে ফার্সির সঙ্গে সংস্কৃত অদ্ভুত মিল আছে, দুটোর ভাষার বোধহয় জন্ম এক জায়গায়। তারও বহু আগে এই খানে আরজু, যিনি সংস্কৃত জানতেন, ফার্সি জানতেন, আরবি জানতেন, উর্দু জানতেন, তিনি এই তুলনামূলক আলোচনা করে দেখিয়েছিলেন যে ফার্সি এবং সংস্কৃতের জন্ম বোধহয় একই ভাষার পরিবার থেকে। এই খানে আরজুকে বলা হয় পশ্চিমা দর্শনের জগতে অ্যারিস্টটলের যে ভূমিকা, উর্দু সাহিত্যের ক্ষেত্রে, ভাষার ক্ষেত্রে খানে আরজুর একই ভূমিকা, একই গুরুত্ব, একই স্থান। এ খানে আরজুর একটা নিয়মিত আড্ডা বসত। তিনি এই জিনাতুল মসজিদ নামে একটা মসজিদ আছে, এটা দিল্লিতে দরিয়াগঞ্জে বর্তমানে। এই দরিয়াগঞ্জে, যাকে আজকাল ঘাটা মসজিদ বলে নামে ডাকা হয়, এই ঘাটা মসজিদ, যেটা আনসারি রোডে অবস্থিত দিল্লির, এই ঘাটা মসজিদ, যার আগের নাম বা মূল নাম হচ্ছে জিনাতুল মসজিদ, জিনাতুল নিসা নামে আওরঙ্গজেবের এক কন্যার প্রতিষ্ঠা করা মসজিদ। সে মসজিদের ভেতরে সপ্তাহে কয়েকদিন নিয়মিত খানে আরজু বসতেন। তার চারপাশে দিল্লির সমস্ত তরুণ কবিরা কবিতা নিয়ে তখন সেখানে আড্ডা মারতেন। কবিতার কি গতিমুখ হওয়া উচিত, ভাষার প্রয়োগ কেমন হওয়া উচিত, এই সমস্ত বিষয় নিয়ে খানে আরজু ওইখানে তরুণ কবিদের সঙ্গে আড্ডা দিতেন জিনাতুল মসজিদের ভেতরে বসে। ওইখানেই জিনাতুল মসজিদের ভেতরে সওদাকে খানে আরজু উপদেশ দেন যে তুমি ফার্সিতে কবিতা লেখার প্রয়োজন নেই, এত বড় বড় কবি ফার্সিতে আছেন যে তোমার সেখানে নতুন কিছু করা বড় কঠিন। তার চেয়ে বরং তুমি দিল্লিতে উদীয়মান যে ভাষায় কবিতা লেখা হচ্ছে সেই রেখতায় খড়ি বলিতে কবিতা লেখো। এরপর থেকে সওদা উর্দুতে কবিতা লেখা শুরু করলেন। কিন্তু মজার ব্যাপার, তিনি কিন্তু খানে আরজুর শাগির্দ ছিলেন না। তিনি শাগির্দ হলেন তৎকালীন সময়ের আরেকজন বড় কবি হাতিমের। সে হাতিম আবার কবিতা লিখতেন অসম্ভব সরল এবং মানুষের মুখের ভাষায়। তার কবিতার মধ্যে ভাবের কোনো জটিলতা ছিল না, ছিল আবেগের গভীরতা। একটা বিখ্যাত শের মনে পড়ছে হাতিমের লেখা, যে জিন্দগি দর্দে সর হুই হাতিম, जिंदगी दर्द सर हुई हातिम, कब मिलेगा मुझे पिया मेरा। এই জীবন তো দেখি এক মাথা ব্যথার কারণ হয়ে গেল হে হাতিম, আহা বলতো কবে আমি আমার প্রিয়কে পাবো আপন করে। খুব সরল জীবন, আমার মাথা ব্যথা হয়ে গেছে, সে এখন আনন্দের কারণ নেই। হে হাতিম বলো দেখি কবে আমি আমার প্রিয়কে আপন করে পাবো। তো সেই হাতিমের শিষ্য হয়েছিলেন আমাদের মির্জা রফি সওদা। তার কিছুদিন পরই কবি প্রতিভায় স্বীকৃতি জোটা শুরু করে মির্জা রফি সওদা। কিন্তু যাকে বলে কিল্লায় মুয়াল্লা, মোহাম্মদ শাহ রঙ্গিলা বা
যাকে বলা হয় লাল কিল্লার যে দরবার, মুঘল দরবারে মির্জা রফি সওদার পৌঁছতে পৌঁছতে প্রায় বহুদিন লেগে যায়। 1756 সনে মির্জা রফি সওদা আমন্ত্রণ পান মোহাম্মদ শাহ রঙ্গিলার দরবারে। দায়িত্ব কি ছিল? দায়িত্ব ছিল মির্জা রফি সওদার বাদশার কবিতা ইসলাহ দেয়া, অর্থাৎ পরামর্শ দেয়া, অর্থাৎ সংশোধন করে দেয়া। এখন তৎকালীন সময় বলা হয় যে বাদশাহরা, নবাবরা কবিতা লিখতেন যেগুলো, তার অধিকাংশ কবিতাই আসলে তাদের পুষে রাখা বড় বড় কবিদের নিজেদের লেখা। তার কিছু একটা বলতেন, সেটাকে কবিতা হিসেবে দাঁড় করিয়ে দিতেন তাদের রাজ দরবারে বেতনভুক্ত যে কবিরা ছিলেন সেই কবিরা। তো যাক, মির্জা রফি সওদারও দায়িত্ব পড়ল এই মোহাম্মদ শাহ রঙ্গিলার দুর্বল কবিতাগুলোকে ঘষে মেজে মানসম্পন্ন কবিতা হিসেবে দাঁড় করিয়ে দেয়। তো সেই সময় একদিন মির্জা রফি সওদাকে বলছেন যে মোহাম্মদ শাহ রঙ্গিলা দরবারের মধ্যে, যে মির্জা, আপনি আপনার এই কবিতাখানি পড়ে শোনান তো আমাকে। সওদা বলছেন যে আমি ওইটা কবিতা পড়তে বলছেন, কিন্তু ওই কবিতাখানি পড়বার মতো এখন আসলে আবহাওয়া নেই, চারপাশে আবহ নেই, আমি বরং অন্য কোনো কবিতা পড়ি। কিন্তু সম্রাটের হুকুম, সম্রাট দ্বিতীয়বার বললেন যে না না, আপনি ওইটাই পড়ুন। সওদা বললেন যে না, কবিতা তো আসলে বললেই পড়া যায় না, কবিতা তো রাজ আজ্ঞার বিষয় নয়, হুকুমের বিষয় নয়, কবিতা আসলে একটা সময়ের আবহের ব্যাপার, আমি আপনাকে সেই আবহের সঙ্গে মিলিয়ে একটা কবিতা শুনি। বাদশাহ ক্ষুণ্ণ হলেন, মনক্ষুণ্ণ। তিনি বললেন যে না, তাহলে বরং অন্য কথা বলে, আচ্ছা মির্জা, আপনি দিনে কয়টা গজল লেখেন? সওদা বললেন যে আলা হজরত, দিনে কয়টা কবিতা তো পড়ে, আমি দিনে বহু কষ্টে 2 থেকে 3টে পংক্তি মানে শের লিখতে পারি। সম্রাট বিদ্রুপ আহ, আপনারা শুনছেন? আহ, 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 সমস্যা হচ্ছে যে জাভেদের এখানে এই মুহূর্তে ইলেকট্রিসিটি চলে গিয়েছে, ওই জন্য আমরা ও চেষ্টা করছে আর কি কানেক্টেড হওয়ার জন্য। যখনই কানেক্টেড হবে, আমরা চেষ্টা করছি অতি দ্রুত যাতে আমরা সংযোগ করতে পারি আর কি। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, একটু অপেক্ষা করেন, নিশ্চয়ই ইলেকট্রিসিটি আসবে। আর আপনাদের যদি জাভেদকে কোনো প্রশ্ন করার ব্যাপার থাকে, কোনো স্পেশালি মির্জা রফিক সাওদার সম্পর্কে কোনো কিছু স্পেশাল কিছু জানার ব্যাপার থাকে, আপনারা এই ইনবক্সে কমেন্ট করে রাখতে পারেন। পরবর্তীতে ওর জন্য সুবিধা হবে প্রশ্নের উত্তর দেওয়া। আমরা চেষ্টা করছি কানেক্টেড হওয়ার জন্য।
আপনার মানে একটা উল্টা বুদ্ধি চিন্তা করা যায় যে আপনাদের মধ্যে যদি কেউ একটু আলোচনা এই টাইপের আলোচনা চালিয়ে নিয়ে যেতে চান আমাকে কাইন্ডলি ইনবক্স করেন, আমি আপনাকে লিঙ্ক করে নিয়ে জাভেদ যোগ দেওয়ার আগ পর্যন্ত আলোচনা করতে পারেন, কোনো বিষয়ে আলোচনা করতে পারেন, সেই সুযোগটা কিন্তু আছে এখানে এখনো। হুম। আপনাদের মধ্যে যে কেউ যদি আলোচনা করতে চান কোনো বিষয় নিয়ে জাস্ট ইনবক্স করেন, আমি যুক্ত করে নিয়ে আলোচনা শেয়ার করতে পারেন যে কোনো বিষয়ে, উর্দু সাহিত্য এবং আমাদের অভিজ্ঞতা, বাংলাদেশ ভারত, বা এই যে মাসুদুর রহমান ভাই ইউএস থেকে শুনছিলেন কিন্তু দুঃখজনকভাবে ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে আমরা জাভেদের সাথে লিঙ্ক করতে পারছি না। আশা করি খুব শর্ট টাইমের ভিতরে লিঙ্ক হবে। কেউ যদি আলোচনা করতে চান ইনবক্স করতে পারেন, আমি ইনভাইট করতে পারবো তাকে। আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা আর কিছুক্ষণ দেখি। এখন তো বাজে 8টা 11, 8টা 15 17 পর্যন্ত দেখি, যদি আমরা কানেক্টেড না হতে পারি তাহলে আমরা হয়তো আজকে শেষ করতে হবে, উপায় তো নাই। তো পরবর্তীতে এই মির্জা রফিক সাদা নিয়েই আবার একটা আড্ডা হতে পারে। কারণটা হচ্ছে যে আমাদের কাছে মনে হচ্ছিল যে আলোচনাটা অসমাপ্ত আহ, রয়ে গেল, কারণ এটা আরেকটু আলোচনাটা হওয়া দরকার ছিল। মোটামুটি একটা অবস্থানে যাওয়ার আগ দিয়েই কেবল মির্জা রফিক সৌদা কে নিয়ে আলোচনাটা যখন শুরুটা হবে সেই সময়টাইতে আসলে ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে
আলোচনাটা অসম্পূর্ণ থেকে যাচ্ছে। আমরা যদি কানেক্টেড না হতে পারি শেষ পর্যন্ত, তাহলে একটা করা যেতে পারে যে এটা আরেকটা আড্ডাতে আরেকদিন এটাকে সম্পূর্ণ করা যেতে পারে। মহেশ্বেতা দিদি, মহেশ্বেতা চ্যাটার্জি উনি বলছেন যে অপেক্ষা করতে রাজি। আমরা তো অবশ্যই অপেক্ষা করবেন। ধন্যবাদ আপনাকে। তবে ইলেকট্রিসিটির ব্যাপার তো দেখি কতক্ষণের ভিতরে আসে। আরটা আমরা চেষ্টা করছি আহ, একটা অন্য ভাবেও কানেক্টেড হতে পারে কিনা, সে 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 চেষ্টাটাও চলছে। দেখা যাক কতটুকু আমরা পারি লিঙ্ক করতে। জেসমিন মজিদ লিখছেন শূন্যের অপেক্ষা রইল। অবশ্যই আমরা তো আসলে শুনতে চাচ্ছি। দেখি আমরা আরেকটু চেষ্টা করে দেখি পারি কিনা। হ্যাঁ, যাবেন। হ্যালো, হ্যালো। হ্যাঁ, ওই এখন কি করবো, এটা ক্লোজ করে দিবো এখন তো। হ্যাঁ, এক্স্যাক্টলি না, ওনারা চাচ্ছে শুনতে। এখন আপনি ওই যে ইন্টারনাল ইয়ে দিয়ে কানেক্টেড হতে পারেন না। মোস্তফা কামাল ভাই, আপনি কি সেন নিয়ে কিছু বলবেন নাকি এই সুযোগে? জাভেদের ওখানে ইলেকট্রিসিটি নাই, তাহলে আপনাকে আমরা ইনভাইট করি।
এখন আমরা নিজেরই মনে নাই। আবার ভুলে গেছি। আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এবার ছোট ছোট আমাদের সবচেয়ে মজা লাগে। একটা ছিল আর
আসেল, বিদ্যুৎ চলে আয়। বিদ্যুৎ চলে এসছে। আমাদের বন্ধু কামাল ভাইকে ধন্যবাদ, তিনি বিদ্যুৎটা আনার ক্ষেত্রে ভূমিকা গ্রহণ করেছেন। বিদ্যুৎ এসে পড়েছে। আমাকে কি শোনা যাচ্ছে? মানে আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? তাহলে যে কেউ একটা মন্তব্য করলে আমি বুঝতে পারবো যে শুনতে পাচ্ছেন। আচ্ছা, তার মানে আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা। তো আমরা আবার আগে জায়গায় চলে যাই। মির্জা রফি সওদা দিল্লির দরবারে পৌঁছে গেলেন, মোহাম্মদ শাহ রঙ্গিলার দরবারে। সম্রাটের কবিতা সংশোধনের দায়িত্ব তার, এবং হয়তো তার হয়ে আস্ত কবিতা লিখে দেওয়ার কাজও হয়তো তাকে পালন করতে হতো, কে জানে। মির্জা রফি সওদা এই পরিস্থিতিটা সহ্য হচ্ছিল না। তো সে যে গল্পটা বলছিলাম যে সওদাকে সম্রাট অনুরোধ করছেন বারবার যে ওই গজলখানি পড়ুন, সওদা তা পড়তে চাচ্ছেন না, কারণ ওই গজলখানির মতো পরিবেশ এই মুহূর্তে নেই। সম্রাট অন্য প্রসঙ্গ টানলেন যে সওদা, আপনি দিনে কয়খানি গজল লিখে থাকেন? সওদা বললেন যে আলা হজরত, কয়খানি তো পড়ে, আমি সারা দিনে হয়তো কষ্ট করে দুটো তিনটে পংক্তি বা শের লিখে থাকি। সওদার এই কথা শুনে সম্রাট বললেন, বলেন কি, আপনি সারা দিনে দুটো তিনটে শের লিখেন? আমি তো বাথরুমে বসে স্নান করতে করতেই কয়েকখানি গজল লিখে ফেলি। সেই কথা শুনে সওদা বললেন, সম্রাট, আপনি যে বাথরুমে বসেই বেশ কয়েকখানি গজল লিখে থাকেন, এবং গজলগুলো যে বাথরুমে বসে লেখা, সেগুলো আপনার গজলের গন্ধ শুনলেই টের পাওয়া যায়। এই কথা বলে সওদা রাজ দরবার ছেড়ে এলেন, এবং পরবর্তীকালে আর কখনোই তিনি দিল্লির রাজ দরবারে যাননি। এমনকি সওদাকে মালিকুল শুয়ারা অর্থাৎ কবি সম্রাট অর্থাৎ রাজ কবি হিসেবে পরবর্তীকালে সওদাকে আমন্ত্রণ জানানো হয়। সওদা সে আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন এবং আর কখনোই দিল্লির দরবারে যাওয়া গ্রহণযোগ্য বলে তিনি মনে করেন। তিনি জানতেন যে তার কবিতার জন্য রাজ দরবারের স্বীকৃতির কোনো প্রয়োজন নেই। তিনি এই কথাখানি তার একটি শেরের মধ্যে বলেছিলেন যে সুখন মেরা হ্যায় মুকাবিল, সুখন মেরা হ্যায় মুকাবিল मेरे सुखन के, सुखन मेरा है मुकाबिल मेरे सुखन के ही, कि मैं सुखन से मशहूर और सुखन मुझसे। অর্থাৎ আমার কবিতা আমারই কবিতার প্রতিদ্বন্দ্বী, অন্য কারুর নয়। আমার কবিতা আমারই কবিতার প্রতিদ্বন্দ্বী। আমি আমার কবিতার জন্য বিখ্যাত, আমার কবিতা বিখ্যাত আমার জন্য। তার কবিতার কোনো স্বীকৃতি রাজ ফরমান দিয়ে বিখ্যাত হওয়ার কোনো প্রয়োজন আছে বলে সওদা মানতেন না, এবং তিনি ওই ঘটনার পর দিল্লির রাজ দরবার ছেড়ে এসে পড়েন এবং কখনোই আর সেখানে যাননি। এমনকি সেখান থেকে রাজ কবি হওয়ার যে আমন্ত্রণ, সেইখানেও তিনি প্রত্যাখ্যান করেন। তিনি অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময় দিল্লির সেই দুরবস্থা, যখন চারদিকে চোর ছিনতাইকারী ভরপুর, সন্ধ্যের পর বাইরে বের হওয়া প্রাণ হাতে নিয়ে বের হওয়ার মতো ঘটনা, যখন কবিরা মুশায়রায় যেতেন কোমরে তরবারি গুজে, দুই পাশে দুজন সশস্ত্র প্রহরী নিয়ে, সেই সময়ের কথা স্মরণ করে সওদা একখানি কবিতা লিখেছিলেন, একটি শের বলেছিলেন যে इस जमाने का जो देखा तो है उल्टा इंसाफ, इस जमाने का जो देखा है तो उल्टा इंसाफ, गुर्ग आजाद रहें और हो शुभन पहरे में। অর্থাৎ
এই কালে দেখি এই কালে দেখি ইনসাফের নতুন ধরন। খোদ নেকড়ে বাঘ স্বাধীন হয়ে ঘুরে বেড়াচ্ছে, আর রাখালদের প্রহরী নিয়ে নিরাপত্তা বিধান নিশ্চিত করতে হচ্ছে। এই কবিতার প্রায় 200 বছর পর, এই শেরখানির প্রায় 200 বছর পর পাকিস্তানে সামরিক শাসনের প্রসঙ্গ টেনে ফৈজ আহমেদ ফৈজ একখানি শের বলেছিলেন, है अहले दिल के लिए अब ये नज़्मे बस्तो कुशाद कि संगो खिश्त मुक़य्यद हैं और सग आजाद। অর্থাৎ যারা হৃদয়বান মানুষ তাদের জন্য দেখি আজকের যুগে নতুন নিয়ম জারি হয়েছে। ঢিল পাথর সব ঢুকিয়ে রাখা হয়েছে জেলখানার নিরাপত্তায়, আর পাগলা কুকুররা স্বাধীন হয়ে ঘুরে বেড়াচ্ছে। সওদা এই বিধ্বস্ত, ধসে পড়া, মহামারীতে আক্রান্ত দিল্লিতে শেষ পর্যন্ত থাকতে পারলেন না। তাদের সময় কবিদের যাওয়ার দুটোই জায়গা ছিল, একটা হায়দ্রাবাদ অথবা লখনৌ। হায়দ্রাবাদ সে বহুদূর দক্ষিণে, এতদূর সওদা গেলেন না। সওদা গেলেন লখনৌ। লখনৌয়ের অবধ যাকে বলা হয়, এই অবধে তখন রাজধানী কিন্তু লখনৌ নয়, ফৈজাবাদ। তিনি ফৈজাবাদেও গেলেন না। তিনি 1770 সালে গেলেন ফররুখাবাদে। তখনকার একজন বড় রাজমন্ত্রী নবাব আহমেদ খানের দরবারে। সেখানে তার খুব ভালো লেগে গেল। খোদ অবধ বা লখনৌয়ের নবাব তাকে নবাব সুজাউদ্দৌলা তাকে ফৈজাবাদে যাওয়ার আমন্ত্রণ জানালেন। খোদ নবাবের আমন্ত্রণ সওদা গ্রহণ করলেন না। তিনি বিনয়ের সঙ্গে একখানি 4 লাইনের কবিতা লিখে পাঠালেন। सौदा पाए दुनिया तू बाहर सू कब तक, आवारा अजिन कूचा बन कू बकू कब तक, हासिल इससे यही है कि दुनिया होवे, हासिल इससे यही है कि दुनिया होवे, बिलफर्ज हुआ यूं भी तो फिर कब तक। মানে হচ্ছে যে সওদা, তুমি দুনিয়াকে পাওয়ার জন্য, পার্থিব সম্পদ পাওয়ার জন্য কতদূর তুমি ঘুরে বেড়াবে? এমন করে জগৎকে পাওয়ার জন্য আওয়ারা হয়ে বনে বনে প্রান্তরে প্রান্তরে তুমি কতদিন ঘুরে বেড়াবে? এত সম্পদের প্রাচুর্যের পিছে ঘুরে বেড়ালে কি হবে? কিছু সম্পদের প্রাপ্তি, কিন্তু সে যদি পেয়েও যাও কদিনের জন্য, এতে কি হবে? এই কবিতাখানি লিখে তিনি নবাব সুজাউদ্দৌলার কাছে পাঠিয়ে দিয়ে তার দরবারে যাওয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় 1771 সনে তার এই পৃষ্ঠপোষক, সেই রাজমন্ত্রী নবাব আহমেদ খান মারা গেলেন। সওদা ফৈজাবাদে নবাব সুজাউদ্দৌলা খানের দরবারে আমন্ত্রণ গ্রহণ করে ওইখানে গেলেন। সুজাউদ্দৌলা তাকে একখানি তালুক দিলেন, কয়েক হাজার টাকা থেকে উপঢৌকন দেওয়া হলো, এবং গালিচা পেতে সাদরে তাকে নবাব স্বয়ং বরণ করে নেলেন। তার সম্মানে যে দরবারের আয়োজন করা হলো, সেই দরবারে নবাব বললেন যে, মির্জা, आपका जो वो कता था ये मेरे दिल में अब तक नक्श है। অর্থাৎ হে মির্জা সওদা, আপনি ওই যে আমাকে 4 লাইনের কবিতাখানি পাঠিয়েছিলেন না আমার আমন্ত্রণ প্রত্যাখ্যান করে, ওটা কিন্তু আমার মনের মধ্যে গেঁথে গেছে। সওদা বললেন, নবাব হযরত, আপনি কি মনে করছেন আমি পৃষ্ঠপোষকতা হারিয়ে
কাঙাল হওয়ার কারণে আপনার দরবারে এসেছি, আমাকে ক্ষমা করবেন। এই কথা বলে তৎক্ষণাৎ সাউদা সুজাউদ্দৌলার দরবার ত্যাগ করলেন এবং আর কোনোদিন তিনি সুজাউদ্দৌলার দরবারে যাননি। পরবর্তীকালে সুজাউদ্দৌলার মৃত্যুর পর যখন আশরাফুদ্দৌলা নবাব হলেন, যিনি এই আশরাফুদ্দৌলা খুব বিখ্যাত ছিলেন তার দানশীলতার জন্য। লোকে বলতো যে জিসকো না দে মৌলা উসকো দে আশরাফুদ্দৌলা, যাকে খুদ মৌলাও দেয় না তাকে আশরাফুদ্দৌলা দেন। সে আশরাফুদ্দৌলা যখন তাকে পুনরায় দরবারে আমন্ত্রণ জানালেন মালিকুল শুয়ারা হিসেবে, দরবারের রাজকবি হিসেবে, তখন তিনি পরবর্তীকালে সে আমন্ত্রণ গ্রহণ করেছিলেন। এখন সেই আমন্ত্রণ গ্রহণ করার পর খুব বেশি দিন সাউদার দরবারের কবি হয়ে থাকতেও পারেননি। সেই দরবারে আমন্ত্রণ গ্রহণের কয়েক বছর পর 1781 সালের 26শে জুন মির্জা রফি সাউদা, খুব বেশি বয়স তখনো হয়নি তার, পরলোকগত হন। লখনৌতে তার সমাধি হয়। লখনৌ যেটা ইমাম বাড়া আগা বাকির, আমরা যে বন্ধুরা লখনৌ গেছেন তারা পুনরায় যদি যান, ইমাম বাড়া আগা বাকিরে গেলে যেটাকে আজকে বলা হয় ইয়াহিয়াগঞ্জ লখনৌয়ের, সেই ইয়াহিয়াগঞ্জে ইমাম বাড়া আগা বাকিরের সংলগ্ন স্থানে মির্জা রফি সাউদার সমাধি তারা দেখে আসতে পারে। মির্জা রফি সাউদার যে চিত্র আমরা উপস্থাপন করলাম আপনাদের সামনে, সেই চিত্রে আপনারা একটা জিনিস বোধহয় এতক্ষণ স্পষ্ট হয়ে গেছেন যে তিনি প্রচন্ড পরিমাণে আত্মসম্মান বোধ সম্পন্ন একজন কবি, এবং সে সম্রাট হোক নবাব হোক কাউকেই তিনি তার ওপর যাকে বলা হয় উপদ্রুত হবার সুযোগ দেন। ন্যূনতম যদি তার মনে হয়েছে যে নবাব এই সম্রাট তাকে তাচ্ছিল্য করছেন, তৎক্ষণাৎ তিনি সেই দরবার পরপর 2 বার সম্রাটের মুখের ওপর তাকে ব্যঙ্গ বিদ্রুপ করে সেই দরবার ত্যাগ করে আসেন নজির তিনি দেখিয়েছেন। এবং প্রকৃত অর্থেই উর্দু কাব্যের মধ্যে সাউদা যে কারণে অনন্য তা হচ্ছে স্যাটায়ার, বিদ্রুপ কাব্য, হুজুম। এবং তাকে তৎকালীন সময়ের কবিরা, সম্ভ্রান্তরা খুব বুঝে সমঝে চলতেন, খুব বুঝে সমঝে। আপনারা দেখতেই পেয়েছেন যে 2 বড় রাজন্যকে তিনি কেমন করে নাজেহাল করেছিলেন। মীর জাহিক নামে একজন বড় কবি ছিলেন দিল্লিতে। মীর জাহিক তিনিও দরবারে আসতেন এবং যে কোনো কারণেই হোক সাউদার সঙ্গে তার খুব একটা সদ্ভাব ছিল। মীর জাহিককে দরবারে সম্রাট রঙ্গিলা ডেকে আনার পর সাউদাও ছিলেন। বললেন, সাউদা আপনি কিছু শোনাবেন নাকি? 2 কবিকে লড়িয়ে দিয়ে মজা দেখার একটা বাসনা সম্রাটের, এটা কিন্তু এখনো হয়। সেরকম মজা দেখানোর লড়াই 2 কবির বা 2 সাহিত্যিককে লড়িয়ে দিয়ে পত্রিকাগুলো অতীতেও এরকম কিছু কাণ্ড করেছে। একসময় আহমেদ সাফা, হুমায়ুন আজাদ, এই 2 জনকে লড়িয়ে দিয়ে কোনো কোনো পত্রিকায় এরকম পাঠকের মাঝখানে বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে। এটা নতুন কিছু নয়, খুদ সম্রাটরাও এরকম কাণ্ড ঘটানোর চেষ্টা করতেন। সেরকম একটা চেষ্টা করেছিলেন রঙ্গিলা, মোহাম্মদ শাহ রঙ্গিলা। খুদ মীর জাহিক যখন দরবারে উপস্থিত, যখন তার একজন প্রতিদ্বন্দ্বী অথবা তার অপছন্দের আরেকজন কবি, যারা একে অপরকে খুব একটা পছন্দ করতেন না, মির্জা রফি সাউদাও উপস্থিত, তখন দরবারে রঙ্গিলা বললেন ইচ্ছে করেই যে, সাউদা আপনি কি শোনাবেন নাকি? সাউদা বললেন যে কি শোনাবো, তবে হ্যাঁ, এই যে জাহিক সাহেবকে নিয়ে আমাদের আরেকজন প্রিয় বন্ধু সিকান্দার, তিনি একটা কবিতা লিখেছেন, আপনাকে এই কবিতাটা শোনাতে পারেন। সত্যি কথা হচ্ছে আসলে সিকান্দার নামে কোনো লোক ছিলও না এবং তিনি আসলে কোনো কবিতাও লেখেননি। মির্জা রফি সাউদা জাহিককে ব্যঙ্গ করে তাৎক্ষণিক একটা কবিতা রচনা করে সেটা সিকান্দারের নামে শুনিয়ে দিলেন। কবিতাটা কি? কবিতাটা হচ্ছে এই যে, ইয়া রব তু মেরি সুন লে ये कहता है सिकंदर, या रब
तुम मेरी सुन ले ये कहता है सिकंदर, जाहिक को उड़ा दे किसी बन में कलंदर। घर उसके अगर तवल्लुद हो, घर उसके तवल्लुद हो अगर बच्चा है बंदर, गलियों में नचाता फिरे वो बंगले के अंदर। रोटी तो कमा खाए किसी तौर मुछंदर। অর্থাৎ হে খোদা, সিকান্দার বলছে, হে খোদা, তুমি কোনো না কোনো ভাবে আমার এই প্রার্থনা গ্রহণ করো। কি প্রার্থনা? জাহিকের যেন কোনো জাদুকর এসে তার হোঁশ উড়িয়ে নেয়, সে যেন পাগল হয়ে যায়। ওর ঘরে কোনো না কোনো ভাবে যেন একটা বাঁদর বাচ্চা হিসেবে জন্মগ্রহণ করে। তাহলে সে বাংলা নামে যে জায়গাটা আছে শহরের, তার গলিতে গলিতে তার ওই বাঁদর ছেলেটাকে নাচিয়ে নাচিয়ে বেড়াতে, সার্কাস দেখিয়ে বেড়াতে পারবে। কোনো না কোনো ভাবে ওই গোফালা অন্তত পাগল হয়ে যাওয়ার পর কামাই করে খেতে তো পারবে। এখন এই কথা শুনে জাহিক ক্রুদ্ধ হয়ে যান, কিন্তু মুশকিল হচ্ছে সদা তো বলেছেন এটা তার অন্য একজন পরিচিত সিকান্দার নামে কারুর লেখা। সেই সিকান্দারের লেখার দায় তো তিনি সদাকে দিতে পারেন না। আবার তৎকালীন নিয়ম অনুযায়ী কে এই কবি, সেই কথাটা জিজ্ঞাসা করাও শিষ্টাচারের খেলাফ হয়ে যায়। ফলে তার আর সেই কথা জিজ্ঞাসা করা হলো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটা কি নির্ঘাত নেহাত একটা কবিদের মাঝখানের তর্ক, এটা মনে করে নেওয়াটা ঠিক প্রাসঙ্গিক হবে না। কারণ এই যে দেখুন, তাকে গোফালা বলে মীর জাহিদকে ব্যঙ্গ করলেন, এটাতেও আসলে সওদার প্রতি এই কথার ভিত্তিতে কোনো নির্দিষ্ট মনোভাব পোষণ করার সুযোগ নেই। এখন আমরা যখন কার্টুন আঁকা হয়, রাজনৈতিক কার্টুন, তখনও কিন্তু যে নির্দিষ্ট ব্যক্তিকে নিয়ে কার্টুনটা আঁকা হচ্ছে, তার শরীরের কোনো একটা অংশ, নাক, চোখ বা গাল, এগুলোকে বাড়াবাড়ি রকম করে উপস্থাপন করেই কিন্তু একটা হাস্য রসাত্মক পরিবেশ বা একটা হাস্য রসাত্মক আবহ সৃষ্টি করেন কার্টুনিস্টরা। এবং মজার ব্যাপার যে রাসেল একখানি গ্রন্থ লিখেছেন, গ্রন্থের নাম হচ্ছে 3 মোগল পোয়েটস। ওটার মধ্যে তিনি মির্জা রফি সওদাকে নিয়ে বলতে গিয়ে বলছেন যে তৎকালীন সময়ে মির্জা রফি সওদার প্রবল জনপ্রিয়তা ছিল সাধারণ মানুষের মধ্যে। কারণ রাজন্যদের, অভিজাতদের যে সাধারণ মানুষের প্রতি যে অত্যাচারগুলো ছিল, যে দুরাচারগুলো ছিল, সেগুলো নিয়ে বলবার সুযোগ সাধারণ মানুষের ছিল। ফলে যখন সওদা নিজে সেই রাজন্যদেরকে তীব্র ব্যঙ্গ করতেন, ব্যঙ্গ করে প্রচুর যিনি কবিতা লিখেছেন, সেই কবিতাগুলো সাধারণের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেত। এবং মির্জা রফি সওদা আসলে সেই সাধারণেরই মুখপত্র হিসেবে উর্দু সাহিত্যে প্রথম বলা যায় কবি এই যোগ্যতা, এই দাবি যিনি করতে পারেন যে তিনি সাধারণের মুখপত্র হয়ে কবিতা লিখেছেন, যা কিনা সাধারণ মানুষের মনোভাব প্রশাসনের প্রতি, প্রতিষ্ঠানের প্রতি, রাজন্য এবং অভিজাত বর্গের প্রতি তুলে ধরেছেন, যেগুলো আসলে সাধারণ মানুষেরই চাপা ক্ষোভকে প্রকাশ করেছে। তৎকালীন সময়ে কবিদের মধ্যেও এরকম আজকে যেমন মানে কবিরা বা যারা বুদ্ধিবৃত্তিক ভাবে আমাদের মতো সাধারণ মানুষের থেকে এগিয়ে থাকা বলে যারা দাবি করেন, অথবা যারা ধরুন ফেসবুকের 5 লাইনে যারা জগৎ সংসার সম্পর্কে সমাধান দিয়ে দিতে পারেন, এইরকম যারা খুব গভীর চিন্তাশীল ব্যক্তি, সেরকম চিন্তাশীল ব্যক্তি সওদার আমলেও ছিল। কাশ্মীরি এরকম একজন কবির নাম ছিল নুদরাত। নুদরাতের এই বুদ্ধিবৃত্তিকতার চূড়ান্ত আস্ফালনে বিরক্ত হয়ে সওদা এরকম একখানি কবিতা বলেছিলেন যে ফাজিलों की तो बज़्म में होते हो जाके शेर ख्वा, शायरों पास आपको कहते हो नहद सफरदां, के रहना जमा जिस जगह फिर तुम्हें वहां जगह कहाँ, बोलो तो वहां कुछ आन कब सब कहे तुमको मेहरबां, घोड़े को दे ना दो लगाम, मुंह को तुम लगाम दो। অর্থাৎ হে নুদরাত, তুমি
পণ্ডিতদের মধ্যে গিয়ে কবিতা বলো, যেখানে কবিরা জমা হয় সেখানে গিয়ে তুমি পণ্ডিতের কথা বলো, দর্শনের কথা বলো। এখন আমি ভাবছি এমন কোনো যদি জায়গা হয় যেখানে কবি আর পণ্ডিত দুইজনই উপস্থিত, তাহলে কি হবে? তখন এই হবে যে ওখানে কবি আর পণ্ডিত দুইজনেই তোমাকে ডেকে বলবে যে হে নুদরাত, তুমি ঘোড়াকে লাগাম দাওনি বলে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে, অসুবিধা নাই। ঘোড়াকে তুমি লাগাম দাও আর না দাও, নিজের মুখকে তো লাগাম দেয়া শেখো। ফলে সৌদাকে তার কালের পণ্ডিত বর্গ, আত্মমন্য পণ্ডিত বর্গ, আত্মমন্য বড় কবিরা, অভিজাতরা, নবাব বাদশারা খুব বুঝে সমঝে চলতেন। এবং তাকে বলা হয় সাধারণ মানুষের মুখপাত্র। সাধারণ মানুষের প্রশাসনের প্রতি, অভিজাত বর্গের প্রতি, শাসন ব্যবস্থা এবং প্রতিষ্ঠানের প্রতি যে ক্ষোভ, সেই ক্ষোভগুলোই বের হয়ে আসতো সৌদার কবিতা হয়ে, বিদ্রূপ কবিতা হয়ে। এই জন্যই সৌদা তাঁর কালে সাধারণে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। নবাব আসফউদ্দৌলা, যিনি সুজাউদ্দৌলার পুত্র এবং যার আমন্ত্রণ পরবর্তীকালে গ্রহণ করে তিনি লখনৌয়ের দরবারে যান, তাকেও কিন্তু সৌদা ছেড়ে কথা বলেননি। কিরকম ব্যাপারটা, আসফউদ্দৌলা একবার একটা সিংহ শিকার করলেন এবং সিংহ শিকার করার পর তিনি চারদিকে ঢেন্ডোরা পিটানা, মানে ঢোল পিটানো, বুক ফুলিয়ে বিশেষ শোভাযাত্রা করা, দরবারের মধ্যে সেটা নিয়ে বিশাল আয়োজন, এই আস্ফালন দেখে সৌদার বিরক্ত লাগলো। আসফউদ্দৌলা বললেন যে মির্জা, আমি এই যে এত বড় বাকখানি হত্যা করলাম, আপনি কিছুই বলবেন না? কিছু কবিতা বলার নেই আপনার? সৌদা বললেন, यारो ये इब्ने मुस्लिम, यारो ये इब्ने मुस्लिम पैदा हुआ दोबारा, यारो ये इब्ने मुस्लिम पैदा हुआ दोबारा, शेरे खुदा को जिसने भालों के बन में मारा। যে বন্ধুরা, ये इब्ने मुस्लिम আবার জন্মগ্রহণ করেছে দেখো, যে কিনা জঙ্গলের মধ্যে শেরে খোদা, খোদার শেরকে বর্ষা দিয়ে হত্যা করেছে। এখন এই দুই লাইনের কবিতার মধ্যে অসম্ভব জমক আছে, পান আছে। কিরকম? শেরে খুদা হচ্ছে হজরত আলীর লকব, নাম, পদবী, খোদার শের। এবং হজরত আলীকে যে হত্যা করেছিলেন, নিহত হয়েছিলেন হজরত আলী যার হাতে, তার নাম ছিল ইবনে মুসলিম। এখন এটা শুনে নবাব খুব বিরক্ত হলেন, বললেন এটাকে আপনি ঠিক বললেন? হ্যাঁ, কেন বলবো না? এই যে আপনি শেরকে মারলেন, সেই শের কি আমার, নাকি সেই শের আপনার? ওই শের তো খোদারই শের। অর্থাৎ ওই খোদার বানানো শেরকে মেরে নবাব পুনরায় ইবনে মুসলিম নামের একজন ঘৃণ্য পরিচয়ে জগতে জন্মগ্রহণ করলেন। যাক, অন্তত সৌদার জন্য ভালো, আমাদের জন্য দুঃখের ব্যাপার যে এর পরেও সৌদাকে কোনো শাস্তি পেতে হয়নি নবাবের হাতে। এই যে প্রতিষ্ঠানের সঙ্গে কবির সংযোগ, সেই সংযোগের জায়গা থেকে অন্তত এইটুকু বলা যায়, তখনকার সময়ের নবাবরা, বাদশারা হয়তো অনেক বেশি সহনশীল ছিলেন এবং হয়তো বা বলা যায় তখনকার সময়ের কবিদের সাহস হয়তো আজকের চাইতে বেশি ছিল। তো যাক, মির্জা রফি সৌদা তার পরিচিতি উর্দু সাহিত্যে যদিও এই কবিদের পক্ষ হয়ে, সাধারণের মুখপাত্র হয়ে নবাব, সম্রাট, অভিজাত প্রতিষ্ঠানের বিরুদ্ধে তীব্র তীক্ষ্ণ ব্যঙ্গ বিদ্রুপে জর্জরিত করে দেওয়ার কারণে, কিন্তু মির্জা রফি সৌদা একই সঙ্গে কিন্তু চমৎকার
খুবই বড় মাপের রোমান্টিক কবিও ছিলেন। তার কবিতার কিছু আলোচনা করে, দু চারটে কবিতা পড়ে আজকের আলোচনাটাকে আমরা একটা মোটামুটি জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করি, যেখানে কবি হিসেবেও তার একটা পরিচিতি আজকে যারা শুনছেন তাদের সামনে আমরা হাজির করতে পারব। মির্জা রফি সওদার কবিতার মধ্যে আপনার তার যে মেজাজ দেখতে পেলেন, সেই মেজাজের মধ্যে দেখতে পাবেন যে তিনি বর্তমান জগৎকে খুব গুরুত্বপূর্ণ হিসেবেই দেখতে পেতেন। এই জগতের প্রতিকূলতা, এই জগতের বৈরিতাকে তিনি কোনো মতেই অন্য জগতে গিয়ে প্রাপ্তির লোভে বা আশায় ত্যাগ করবার মানসিকতা সম্পন্ন কবি ছিলেন। তার কবিতায় এই জগৎকে, এই জগৎ যে রূপেই উপস্থিত, তাকে মুখোমুখি দাঁড়াবার মতো মানসিকতা মির্জা রফি সওদার ছিল। তিনি অন্য কোনো জগতের আকাঙ্ক্ষায়, অন্য কোনো জগতের বাসনায় এই জগৎকে পরিত্যাগ করতে রাজি ছিলেন না। তার কিছু কবিতার নমুনা দেখুন। উনি একটা কবিতার মধ্যে বলছেন যে শেখ শেখ काबा में खुदा को तू अबस ढूंढे हैं, शेख काबा में खुदा को तू अबस ढूंढे हैं, तालिब उसका है तो हर एक की कर दिल जुई, ये है शेख হে ধর্মগুরু, তুমি ধর্মস্থানে কাবায় গিয়ে কি তুমি খোদাকে খুঁজছো? তুমি যদি সত্যি খোদাকে খুঁজতে চাও, তাহলে চারপাশে তুমি যত মানুষকে দেখতে পাচ্ছ, তাদের প্রত্যেকের হৃদয়ে গিয়ে তুমি খোদাকে অন্বেষণ করো, কাবার মধ্যে তুমি তাকে পাবে না। যদি প্রকৃতই তুমি খোদাকে অন্বেষণ করে পেতে চাও, চারপাশে যে মানুষগুলোকে দেখতে পাচ্ছ, এই মানুষগুলোর হৃদয়ের মধ্যেই তুমি খোদাকে অন্বেষণ করা উচিত, তাহলেই তুমি খোদাকে পাবার সম্ভাবনা থাকে। তার আরেকখানি শের খেয়াল করে দেখুন। হিন্দু হ্যাঁ বুত পরস্ত, हिंदू हैं बुत परस्त, मुसलमान खुदा परस्त, पूजूं मैं उस किसी को जो है आशना परस्त। হিন্দু প্রতিমার পূজারী, মুসলমান খোদার পূজারী, আর যে আশনা পরস্ত, মানুষের মাঝেই যে খোদাকে দেখতে পায়, আমি তার পূজা করি। হিন্দু প্রতিমা পূজা করে, মুসলমান খোদার পূজা করে, আর যে মানুষের মাঝেই খোদাকে দেখতে পায়, পরম সত্যকে দেখতে পায়, আমি তার পূজা করি। হ্যাঁ, নজরুলও এই কথা লিখেছে। বড় মানুষরা এক রকমের ভাবনা ভাবেন, বা এই বড় ভাবনাগুলো একটা পরম্পরা আছে। এই পরম্পরাটা প্রবহমান থাকে, এবং সে পরম্পরাকে যদি সম্মুখভাবে চিনে নিতে না পারি, তাহলে বোধহয় কোনো একটা ভাষার কবিতা দিক হারিয়ে ফেলার সম্ভাবনা থাকে, এবং তখনই হয়তো আমাদের মনে হয় যে কেন কবির কবিতা সাধারণ পাঠকে আর পড়ছে না। আমার মনে হয় যে এটার সঙ্গে হয়তো কবির কবিতা সাধারণ পাঠকের পাঠ না করার একটা সম্পর্ক থাকতেও পারে। মানে এটা নিয়ে আমরা ভাবতেও পারি যে কেন সাধারণে কেন কবির কবিতা আজকাল পড়তে চায় না, বা তারা কেন মনে করে সেই কবিতা তারা বুঝতে পারছে না। হয়তো এই পরম্পরার মাঝখানে কোনো একটা বিচ্যুতি ঘটে যেতেও পারে, ভাবনার বিষয়, এটা কোনো সিদ্ধান্ত না। তো আরেকটা শের খেয়াল করে দেখুন যে দিল মত টপক নজর সে, दिल मत टपक नजर से कि पाया न जाएगा ये अश्क फिर जमी से उठाया न जाएगा। जो है তুমি যে এমন করে অশ্রু বাওয়াচ্ছ, এ তো সাধারণ অশ্রু নয়। প্রিয়র অন্বেষণে, প্রিয়র দেখা না পেয়ে যে অশ্রু চোখ থেকে বয়ে যায়, ওহে তাকে এমনি করে চোখ থেকে বিফলে অঝরে বয়ে যেতে দিও না। কারণ এই অশ্রুর সঙ্গে গলে গলে প্রেমিকের তপ্ত হৃদয় গলে গলে অশ্রুর সঙ্গে বেয়ে বেয়ে পড়ে। এই অশ্রুকে এমন করে তুমি ধুলোয় মিশিয়ে দিও না, কারণ এই অশ্রুর সঙ্গে প্রেমিকের তপ্ত হৃদয় থেকে হৃদয় গলে বের হয়ে যায়। সে হৃদয়ের গলা অশ্রু যদি ধুলোয় মিশে যায়, তাকে কি আবার তুমি তুলে আনতে পারবে চোখে? পারবে। সুতরাং তার দেখা না পেয়ে চোখ বেজে অশ্রু বয়ে যায়, তাকে চোখেই জমা রাখো। তার মাঝে
তপ্ত হয়ে গলে পড়া অশ্রুর সঙ্গে সঙ্গে হৃদয়ের টুকরো ঝরে পড়ে। সেই অশ্রুকে এমন নিষ্ফল ভাবে বয়ে ধুলোয় মিশে যেতে দিও না। এই অশ্রু অমূল্য। এখন খেয়াল করে দেখুন, ওই যে বলেছিলাম যে এই জগতের মাঝেই ফয়সলা চান সমস্ত প্রশ্নের সওদা। তিনি এই জগতের বৈরিতার সামনাসামনি এসে ব্যাকুল হয়ে, হতাশ হয়ে, অন্য কোনো জগতের আকাঙ্ক্ষায় এই জগৎ ছেড়ে যাওয়ার মানসিকতার কবি নন। তিনি বলছেন যে আপনারা জানেন যে মৃত্যুর পর মুনকার আর নকির দুই ফেরেশতা মানুষের ভালো মন্দের সওয়াল জবাব করবে। সে সওয়াল জবাবের উপর নির্ভর করে পরকালের গতি হবে মুসলিম বিশ্বাস অনুযায়ী। তার সেই দুই ফেরেশতাকে বলে মুনকির ও নকির। তারা সওয়াল জবাব করবে মৃত্যুর পর মানুষকে। সওদা বলছেন যে দোজখ মুঝে কবুল হ্যাঁ, दोजख मुझे कबूल है मुनकर व नकीर, दोजख मुझे कबूल है ए मुनकर व नकीर, लेकिन नहीं दिमाग सवाल व जवाब का। আমার বরং দোজখ কবুল, দোজখে যেতে রাজি আছি, নরকে যেতে রাজি আছি হে দুই ফেরেশতা মুনকার ও নাকির, কিন্তু তোমাদের এই বিরক্তিকর প্রশ্নের জবাব দেওয়ার মতো মেজাজ আমার নাই। আমি বরং তোমাদের প্রশ্নের জবাব দেওয়ার চাইতে দোজখে যেতে রাজি আছি। তোমাদের এই বিরক্তিকর সব প্রশ্নের উত্তর দেওয়ার মেজাজ আমার নেই, তার চেয়ে বরং আমাকে দোজখে পাঠিয়ে। এটা বলতে গিয়েই আমির মিনাই একজন বড় উর্দু কবি, তার একখানি শের মনে হয়, शबे फुरकत का जागा हूँ फरिश्तों अब तो सोने दो, शबे फुरकत का जागा हूँ फरिश्तों अब तो सोने दो, कभी फुर्सत में कर लेना हिसाब आहिस्ता आहिस्ता। কবি বলছেন কিয়ামতের সময় হে ফেরেশতারা, তোমরা আমাকে যে সওয়াল জবাব করতে এসছো, প্লিজ দয়া করে এখন আমাকে প্রশ্ন করো না। যতদিন আমি বেঁচে ছিলাম সবে ফুরকত কা জাগা হুঁ, এই পুরো জগৎ জীবন বেঁচে থাকার সময় আমার ঘুম হয়নি। পুরো জগৎটা যতদিন বেঁচে ছিলাম সেটা ছিল আমার তার বিরহে জেগে কাটানো রাত। পুরো জীবনটাই ছিল আমার আমার প্রেমাস্পদের বিরহে জেগে কাটানো রাত। এই পুরো জীবন যাওয়ার পর মৃত্যু আসাতে আমি একটু ঘুমের সুযোগ পেয়েছি। এই পুরো জীবন ব্যাপী বিরহ রাত কাটানোর পর এই মৃত্যুতে একটু ঘুমানোর সুযোগ পেয়েছি। হে ফেরেশতারা, দয়া করো, কিয়ামতের সময় তো আছেই, এখন তো সময় কোনো কমতি নেই, কোন একটু অবসরে আমার প্রশ্নগুলো আমাকে জিজ্ঞাসা করে নিও, এখন না, ধীরে ধীরে অন্য কোনো সময়। যাক, তো যা বলছিলাম মির্জা রফি সওদার কবিতা, যে উনি তার কবিতার মধ্যে জগৎকে সম্মুখভাবে মুখোমুখি আলিঙ্গন করা, তার সমস্ত কাঁটা সহ এই ফুলকে বুকে জড়িয়ে ধরার সাহস রাখতে। তার আরেকখানি শের লক্ষ্য করে দেখুন, বলছেন যে दैरो हरम को देखा अल्लाह रे फजूली, दैरो हरम को देखा अल्लाह रे फजूली, ये क्या जरूर था जब दिल का मका बनाया, हे खुदा, এই মন্দির মসজিদ সব দেখি অর্থহীন, অপ্রয়োজনীয়। হৃদয়ের মতো যখন তুমি এমন মাকান বানিয়েছো নিজে থাকবার জন্য, আমার হৃদয়ে, আমাদের হৃদয়ে হে খোদা তুমি থাকবার মতো এমন ঘর যখন বানিয়ে নিয়েছো, তারপর কেন অযথা এই মন্দির মসজিদগুলো বানিয়েছো? কি অপচয়, কি অপচয়। তার আর যে দু একটা শের আপনাদেরকে বলতে চাই, তার মধ্যে একটা যে, হ্যাঁ
সেটা ছিল এরকম যে है कसम तुझको है कसम तुझको फलक है कसम तुझको फलक दे तू जहां तक चाहे है कसम तुझको फलक दे तू जहां तक चाहे जलवाए हुस्न उसे हसरते दीदार मुझे হে ভাগ্য হে নিয়তি তুমি যত দূর চাও তুমি দিয়ে যাও কোনো সীমা টানার প্রয়োজন নেই সীমাহীন ভাবে হে আমার ভাগ্য হে নিয়তি হে কালের চলমান গতি যতদূর যাও তুমি সীমাহীন ভাবে দিয়ে যাও কি দিয়ে যেতে বলছেন সওদা তিনি বলছেন জলওয়ায়ে হুসনে উসে তাকে দিয়ে যাও তুমি রূপের বিভা তার কোনো সীমা নেই সীমাহীন ভাবে তুমি তাকে দিয়ে যাও তার রূপের বিভা আর হ্যাঁ আমাকেও সেই রূপ দেখার বাসনা দিতে ভুলো না আমার চোখেও যেন তাকে দেখার বাসনা কোনোদিন না মনে পড়ে গেল আমার অমিয় হোসেনের মধু সাধুখা উপন্যাসের সেই আকুল বাণী পুনরায় চক্ষু দিহ পুনরায় দেখিবারে চক্ষু দিহ কি আকুল বাসনা সেই মধু সাধুখার কণ্ঠে অমিয় ভূষণ সেই পরম আকুতির কথা জানাচ্ছেন কিচ্ছু চাই না শুধু আবার দেখার চোখ দিও পুনরায় চক্ষু দিহ মির্জা রফি সওদাকে যেন বললেন না সেই পরম্পরা অমিয় ভূষণের মধু সাধু খার কণ্ঠে যে আকুতি উঠে আসছে বেঁচে থাকার আবার জগতের মধ্যে ফিরে আসার দেখার বাসনা সে কখনো ফুরোয় না সে শুধু অবিরাম দেখে যেতে চায় মির্জা রফি সওদার কণ্ঠেও সে একই ধ্বনি প্রায় 250 বছর আগে है कसम तुझको फलक दे तू जहां तक चाहे जलवाए हुस्न उसे हसरते दीदार मुझे সওদা তার জীবনের পরিসমাপ্তি জগতে বেঁচে থাকার পরিণতি কি তিনি শেরের মধ্যে বলছেন সওদা जहां में आके कोई कुछ ना ले गया सौदा जहां में आके कोई कुछ ना ले गया जाता हूं एक मैं दिल पर आरजू लिए সবাই বলে হে সওদা জগতে এসে নাকি কেউ কিচ্ছু নিয়ে যায় না ভুল একথা ভুল দেখো জগৎ ছেড়ে যখন যাচ্ছি আমি আমার সমাধিতে আমি বুক ভর্তি শত সহস্র লক্ষ অপূর্ণ সীমাহীন বাসনা সঙ্গে নিয়ে যাচ্ছি কে বলে জগতে এসে কেউ কিছু নিয়ে যায় না মৃত্যুর পর দেখো বুক ভর্তি আমি সীমাহীন অপূর্ণ অসীম বাসনা নিয়ে এই পৃথিবী ছেড়ে যাচ্ছি তা শের परवाना और शमा की उल्फत ना मुझसे पूछो परवाना और शमा की उल्फत न मुझसे पूछो अपनी न कह सका तो कहूं क्या पराई बात উর্দু কাব্যে ফার্সি কাব্যে আপনারা জানেন যে মোমবাতি জ্বালালে প্রদীপ জ্বালালে তার মধ্যে পতঙ্গরা এসে ঝাঁপ দিয়ে পড়ে না পোকারা এসে ঝাঁপ দিয়ে পড়ে উর্দু ফার্সি সাহিত্যে এটা একটা বড় প্রতীক একদিকে প্রেমাস্পদ অপরদিকে প্রেমিক প্রেমাস্পদ হচ্ছে সেই পতঙ্গের আগুনের রূপ আর প্রেমিক হচ্ছে তার অন্বেষণে নিজেকে বিলিয়ে দেয়া সেই পতঙ্গ সমা ও পারবানা এবং সেই পতঙ্গের বুকে ঝাঁপ দিয়ে পড়ে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে প্রেমিক নিজেকে বিলিয়ে দেয় সেই প্রেমাস্পদের আগুনময় রূপের মাঝে এইভাবে নিজেকে বিলিয়ে দেওয়ার মাঝে ফানা হওয়ার মাঝে বিলীন হওয়ার মাঝেই হয়তো প্রেমিকের সার্থকতা প্রেমের পরাকাষ্ঠা তো কবি হিসেবে তো সওদাকে বলবেই সবাই যে এই পতঙ্গ
আর প্রদীপের কথা বলো হে কিছু হে কবি, শ্যামাও পরবানার কথা। দেখেন এখানেও সওদা কেমন জগৎ মুখে, তিনি বলছেন যে না, পতঙ্গ আর প্রদীপের এই রূপকের ছলে প্রেমের কথা আমি কি বলবো তোমাদেরকে, সে কথা বলা আমার পক্ষে সম্ভব না। কেন? কারণ হায়, আমি তো আমার নিজের কথাই কবিতায় প্রকাশ করতে পারলাম না কখনো। আর পতঙ্গ এবং প্রেমিকের রূপে যে কবিতা, সেটা পরের কথা, নিজের কথাই তোমাদের বলতে পারলাম না, পরের কথা তোমাদেরকে কি বলবো। আরেকটা কবিতা মনে পড়ে গেল পতঙ্গ আর মানে প্রদীপের কথা বলায়। আমি দুঃখিত, আসলে কোথায় কোথায় চলে যাই, এক কথা বলতে গিয়ে অন্য কথা মনে এসে পড়ে, ফলে বলেই যায়। আমি তো জ্ঞানী বা পণ্ডিত ব্যক্তি নই যে আমাকে জ্ঞানের কথা বলতে হবে। আমি আপনাদের সঙ্গে দু চারটে গল্প করতে আসি, ফলে যা যা মনে আসে, যে দু চারটে কথা আমি গল্প করে আপনাদের সাথে বলতে পারি, সেগুলো আপনাদের সামনে বলে যাই। আপনারা আশা করি এতে মনক্ষুণ্ণ হবেন না। তো ওই আরেকটা কবিতা মনে পড়ে বলে, আর শের বলছে যে না জানে पतंगों ने गले मिलते ही जलकर खुदकशी कर ली, पतंगों ने गले मिलकर ही जलकर खुदकशी कर ली, न जाने शम मैंने क्या कह दिया शर्माते शर्माते। উর্দু কাব্যের মধ্যে বলা হয় যে মোমবাতির শিখাটার দিকে তাকিয়ে দেখবে, মনে হয় যেন এটা একটা জীব, দেখতে জীবের মতো, আবার তার রূপ আগুনে, এবং সে কিন্তু থরথর করে কাঁপে। প্রদীপের শিখা কাঁপে থর থর, নজরুলের গানের মধ্যে আছে, থরথর করে কাঁপে প্রদীপের শিখা, সেটা দেখতে আবার জিভের মতো লাগে। তো কবিদের মনে হয় যে যে প্রদীপের শিখাটা কাঁপছে, যে কিনা আবার প্রেমাস্পদের রূপক, কথা বলতে গেলে কোনো জীব কাঁপে, প্রদীপের শিখাও তো কাঁপে। এই প্রদীপের শিখা যে কিনা প্রেমিকের প্রেমাস্পদের আগুন সম রূপের প্রতীক, এই প্রদীপের শিখা থরথর করে কেঁপে কি বলতে চায়। প্রদীপের শিখা জিভের মতো কেঁপে কেঁপে যা বলে, সে কথা সবাই শুনতে পায় না, শুনতে পায় কেবলমাত্র সেই প্রদীপের চারপাশে প্রেমিক রূপ ঘুরতে থাকা, উড়তে থাকা পতঙ্গেরা, এবং সেই কথা পতঙ্গেরা শুনতে পায় কেবলমাত্র, একমাত্র, এবং তারাই কেবলমাত্র বুঝতে পারে বলে প্রদীপের চারপাশে ঘুরতে থাকা প্রেমিক রূপ পতঙ্গরা সেই কথা শুনে সেই শিখার মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে নিজেকে বিলীন করে দেয়। কবি বলছেন যে পতঙ্গেরা আলিঙ্গন করতে না করতেই পুড়ে মরে আত্মহত্যা করে ফেলল। হায়, প্রদীপের শিখারূপ সেই জিহ্বা কি জানি বলেছিল পুড়ে মরবার আগে পতঙ্গদের কানে কানে। তো সদার আর কয়েকটি শের বলে দেই, আপনাদের অনেকক্ষণ আটকে রেখেছি, তার মধ্যে আমি আমার কোনো দোষ না থাকা সত্ত্বেও প্রায় আধা ঘন্টা আপনাদেরকে এখানে আটকে থাকতে হলো, আমার দোষ নেই, কিন্তু আমিই তো বলছিলাম, ফলে আমার দায় বা এড়ানোর উপায় কি। আর কয়েকটা শের আপনাদেরকে বলি, বেশিক্ষণ আটকে রাখবো না। সদা একটা শের মনে পড়ে গেল, উনি বলছেন যে ঢায়া मैं तेरी काबे को, ढाया मैं तेरी काबे को, तू मेरा दिल है शेख, ढाया मैं तेरी काबे को, तू मेरा दिल ऐ शेख, तामीर मैं करूं उसे, तू इसको बना दे। হে ধর্মগুরু, আমি না হয় তোমার কাবা ভেঙে ফেলেছি, তুমি ভেঙেছ আমার হৃদয়, আমি তোমার সেই কাবা ঘর আবার ইট পাথর জোড়া দিয়ে বানিয়ে দেই, দেখি তুমি আমার হৃদয়, ভাঙা হৃদয়কে আবার বানাতে পারো কিনা। হে শেখ। তার আরেকটি শের, এটা আমার খুব অন্যরকম মনে হয় মির্জা রফি সওদার কবিতাগুলোর সাপেক্ষে চিন্তা করলে। উনি বলছেন যে ভাগ দিওয়ানে সে মত গাফিল, ভাগ
दीवाने से मत ए गाफिल, वही लैली है जहां मजनू है। এই যে পাগলদেরকে দেখে হে অবোধ তোমরা এমন করে দূরে সরে যাও, এটা তোমাদের ঠিক হচ্ছে না। তোমাদের মনে রাখা উচিত যেদিকে মজনু সেদিকেই লাইলিকে পাওয়া যায়। কবিতাগুলোর দীর্ঘ ব্যাখ্যায় যাচ্ছি না, আজকে সেই সুযোগটা নেই। নইলে এগুলোকে নিয়ে আরো অনেক কথা বলার সুযোগ আছে। এই কবিতাগুলোর সাপেক্ষে অন্য কবিরা কি কথা বলেছেন সেগুলোকে নিয়েও বিভিন্ন রকমের কবিতা বলার সুযোগ আছে, আজকে সেদিকে যাচ্ছি না। আমি চাই না পরবর্তীকালে যখন আবার আমি কোনোদিন বলতে আসবো আপনারা আমার নাম শুনেই পালিয়ে যাবেন, সেই ঝুঁকি নেয়ার মতো বোকা আমি নই। সেই সুযোগটা আমি আপনাদের সামনে রাখতে চাই, সুযোগ এবং সময় থাকতে থাকতেই বিদায় নেয়ার মাধ্যমে। ওনা আরেকটা খেয়াল করে দেখুন শের, क्या करूंगा हाथ से, क्या करूंगा हाथ से हूरों के वाइज लेके जाम, क्या करूंगा हाथ से हूरों के लेके वाइज, क्या करूंगा हाथ से हूरों के वाइज लेके जाम, मैं सागर कश किसी की नरगिसे मखमूर का। হে ধর্মগুরু, আমি মৃত্যুর পর স্বর্গে গিয়ে হুরের হাত থেকে পানপাত্র নিয়ে কি করব? আমি যে এই পৃথিবীতেই কারণ নেশাতুর চোখের পানপাত্র থেকে পান করে মত্ত হয়ে আছি, মৃত্যুর পর স্বর্গে গিয়ে হুরদের হাত থেকে পানপাত্র নিয়ে আমার কি হবে? আমি যে এই পৃথিবীতেই কারণ নেশাতুর চোখ থেকে আকুণ্ঠ পান করে মাতাল হয়ে আছি। শের দেখুন, যে শেরটা অসাধারণ একখানি শের। ख्वाह काबे में तुझे ख्वाह मैं बुतखाने में, ख्वाह काबे में ख्वाह मैं तुझे बुतखाने में, इतना समझू हूं मेरे यार कहीं देखा है। কখনো কখনো মন্দিরে, কখনো কখনো মসজিদে, কখনো কখনো কাবায়, কখনো কখনো মন্দিরে, হে প্রিয় আমি শুধু এইটুকু বুঝি, আবছা আবছা এই দুই জায়গাতেই তোমাকে আমি দেখেছি, কখনো মন্দিরে কখনো মসজিদে। দুটোর কোনোটাই তোমাকে আমি পুরোপুরি পাইনি, তবে হ্যাঁ এই দুটোতেই আমি তোমাকে একটু একটু করে দেখেছি বলে মনে হয়। মীর তাকি মীরের সঙ্গে সদার বিবাদ ছিল একরকম, আবার এও ঠিক যে সওদা যখন মারা গেলেন 1781 সনে, মীর তার বহু পরে গত হয়েছেন 1810-এ। তাদের দুজনের মধ্যে খুব প্রতিদ্বন্দ্বিতা ছিল, কিন্তু যদি মানতেন যে এই দুজনেই বড় কবি, একে অপরকে তারা প্রবল শ্রদ্ধাও করতেন। মীরের একটা কবিতা আছে এরকম, सरहाने मीर के आहिस्ता बोलो अभी टुक रोते रोते सो गया है। অর্থাৎ মীরের শিয়রে একটু ধীরে ধীরে কথা বলো, আহা বেচারা কাঁদতে কাঁদতে একটু আগে তার দুই চোখ লেগেছে। তোমরা যারা মীরের পাশে আছো তার একটু ধীরে কথা বলো, তার ঘুম যেন ভেঙে না যায়। सरहाने मीर के आहिस्ता बोलो अभी टुक रोते रोते सो गया है। মীরের শিয়রে তোমরা একটু ধীরে কথা বলো, আহা বেচারা কাঁদতে কাঁদতে একটু আগে ঘুমিয়ে গেছে। খুব আকুল আন্তরিক দরদি শের। এই শের শুনে সওদা বললেন, এটা তো মীরের কবিতা না, এটা তো মীরের আম্মার কবিতা। যে আহা মীরের আম্মা বলছেন যে আরে আমার ছেলেটা কাঁদতে কাঁদতে একটু আগে ঘুমিয়ে গেছে, এই তোরা কথা বলিস না, ওর ঘুম ভেঙে যাবে। এটা কি কবির কবিতা হলো না, এটা মীরের আম্মার কবিতা। তো তাহলে কিরকম হওয়া উচিত ছিল কবিতা?
কবিতাটা। উনি বলছে কবিতার হাওয়া ছিল এরকম, सौदा के जो बाले पे हुआ शोर कयामत, सौदा के जो बाले पे हुआ शोर कयामत, खुदा में अदब बोले अभी आंख लगी है। সওদার শিওরের কাছে যখন প্রলয় কালের কেয়ামতের কোলাহল এসে হাজির হলো, তখন কেয়ামতের ভয় ভুলে তার বন্ধুরা বলে উঠল, আহা হা হা হা, সওদার তো ঘুম ভেঙে যাবে কেয়ামতের কোলাহলে, বেচারার একটু আগে দুই চোখ বন্ধ হয়েছে। এই দুই চোখ বন্ধ হওয়া মানে কিন্তু মৃত্যু হতে পারে, আবার দীর্ঘ বিরহ রাত কাটানোর পর একটু ক্লান্তিতে দুই চোখ লেগে আসা, এটাও হতে পারে। কিন্তু এই দুই চির প্রতিদ্বন্দ্বী কবি, যারা আবার একে অপরকে প্রচন্ড শ্রদ্ধাও করত, বলা হয় 1781-তে তার মৃত্যুর পর দীর্ঘদিন মীর আর কোনো কবিতা লেখেননি। নওয়াব তাকে জিজ্ঞাসা করেছেন, আপনি দীর্ঘদিন কোনো কবিতা লিখছেন না মীর সাহেব, কেন লিখছেন না? আপনার কি কোনো সমস্যা হচ্ছে? বলুন, আমি কি সহায়তা করতে পারি আপনাকে। মীর বলেছিলেন, নওয়াব, আপনি নিশ্চয়ই জানেন মির্জা রফি সওদা আমাদেরকে গমে হিজরে মানে বিরহের বেদনা দিয়ে চলে গেছে, মানে মৃত্যুবরণ করেছে। নিশ্চয়ই আপনি জানেন নবাব, মির্জা রফি সওদার মৃত্যু হয়েছে। আমি এখন আর কবিতা লিখতে পারি না, কারণ আমি যে কবিতা লিখব, আমার কবিতা পড়বে কে, আমার কবিতা বুঝবে কে? সওদা তো আর নেই, আমি কার জন্য কবিতা লিখব? মির্জা রফি সওদার এই ব্যাপক উচ্চতম ভাবনা, যাকে মির্জা রফি সওদার সমকালীন উর্দু সাহিত্যের শ্রেষ্ঠতম কবি দুজনের একজন এবং পৃথিবীর শ্রেষ্ঠ কবিদের একজন, মীর তাকে মীর পর্যন্ত নিজের সমকক্ষ বলে স্বীকার করতেন, যিনি জগতের এই সমস্ত বৈরিতার মাঝে, পাওয়া না পাওয়ার টানাটানির মাঝখানে, পাওয়া না পাওয়ার মাঝখানে যে ফুল ফোটে, এই চাওয়া পাওয়ার বুকের মাঝখানে যে ফুল, সে ফুলের গন্ধ তিনি পান। এই চাওয়া না পাওয়ার জগতের মধ্যেই, জীবিতদের জগতের মধ্যেই, অসংখ্য বাস্তবের কষাঘাতের মধ্যে বেঁচে থাকা জীবনের মাঝখানেই তিনি জীবনের অর্থ অনুসন্ধান করেন। এর মাঝেই তিনি জীবনের সত্যকে পেতে চান, পূর্ণতা অর্থকে পেতে চান। সবকিছুর পরেও তার একটা আকাঙ্ক্ষা থেকে যায়। তিনি মৃত্যুর সময় সবাইকে পাল্টা বলতে পারেন। কে বলে মৃত্যুর পর কেউ কিছু নিয়ে যায় না? এই যে দেখো আমাকে, বুক ভর্তি অসীম না পাওয়া আকাঙ্ক্ষাগুলোকে নিয়ে আমি চলে যাচ্ছি পৃথিবী ছেড়ে, এরাই তো আমার সঙ্গে যাচ্ছে। তার একখানি শের আমার অসম্ভব প্রিয়, একখানি শের, এবারও বসন্ত গেল হলো না যে গান। সওদার এই শের আমার কাছে খুব আকুল করা লাগে। শুনলে মনে হয় এই শের তো সওদার নয়, এটা তো মীর থেকে মীরের বলার কথা ছিল। শেরখানে শুনিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে আপনাদেরকে নিজাত দেব, আপনাদেরকে মুক্তি দেব এবং আমিও বিদায় নেব। শেরখানে হচ্ছে, সাকি साकी गई बहार, साकी गई बहार रही दिल में ये हवस, साकी गई बहार रही दिल में ये हवस, तू मिन्नतों से जाम दे और मैं कहूं बस। এই জগৎটা একটা পানশালা, যে পানশালার মধ্যে আমরা প্রত্যেকেই
জীবনের আকুলতার জায়গা থেকে আকাঙ্ক্ষার পূর্ণতার রূপ মদিরা পান করতে চায়। সেই জীবনটাই বসন্ত, কিন্তু তার কমই তো পাওয়া যায়। এই পানশালায় সাকি, যে পান প্রার্থী আমরা আছি, তার সঙ্গে বৈরিতা। সেই সাকি আমাদের হাতে পানপাত্র তুলে দেয় না, তাতে মদিরা থাকে না। সেই বঞ্চনা নিয়েই আমরা জগৎ ত্যাগ করি, জীবন ত্যাগ করি। সওদা বলছেন, সাকি, এবারও বসন্ত চলে গেল, এবারও মনের মধ্যে এই আশা অপূর্ণ রয়ে গেল। কোন আশা? সাকিকে কোন অপূর্ণ আশার কথা বলছেন সওদা, যে এবারও বসন্ত চলে গেল, এবারও সেই আশা অপূর্ণই রয়ে গেল। সে আশা হচ্ছে এই, तू मिन्नतों से जाम दे और मैं कहूं बस যে তুমি হে সাকি, কখনো আমার হাতে পানপাত্র তুলে দাও না। আমার এই একই আশা ছিল, এবারও বসন্ত চলে গেল, এবারও সে আশা পূর্ণ হলো না হে সাকি। কোন সে আশা? আশাটা হচ্ছে এই, যে তুমি নিজে এসে আমাকে মিনতি করে আমার হাতে পানপাত্র তুলে দেবে, সেই পানপাত্রে মদিরা ঢেলে দেবে নিজে মিনতি করে আমাকে, আর আমি বলবো যে না না, আর দিও না, আমার আর লাগবে না, আমি আর পান করতে পারছি না। এবারও বসন্ত গেল, এবারও আমার এই আশা পূর্ণ হলো না। যতগুলি শোনাই আপনাদেরকে, প্রতিবার এই কবিদেরকে নিয়ে আমি যতটুকুই শোনাই আপনাদেরকে, প্রতিবার আমার কথাটা শেষ করবার পর যতক্ষণই বলি, আমারও এই কথা মনে হয়, দেহি দিল মে ইয়ে হাওয়াস, মনের মধ্যে প্রতিবার এই বাসনা থেকে যায়। আপনাদেরকে এই কবিদেরকে নিয়ে কথাগুলো শোনানোর পর